অযোধ্যায় আসলে ওয়াটারফল না দেখে কিন্তু যাবেন না। এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলে, কিন্তু আদৌ কেউ এখান থেকে সুইসাইড করেছে কিনা তো কেউ জানে না। খুবই ভালো, পাহাড় তো এমনি ভালো লাগে, তা এখানকার পরিবেশটা কত সুন্দর লাগছে। বাইকে পাহাড় ভ্রমণের মজাই আলাদা, অসম্ভব সুন্দর জায়গা। নিচে নামতে যতটা সহজ, উপরে উঠতে কিন্তু ততটাই কঠিন। এখন কোনো অসুবিধায় পড়েছি। পলাশ ফুল, হ্যাঁ, যখন ফুল অনেক ফুটে ওই টাইমও তো অযোধ্যার পাহাড়ের একটা অন্যতম সৌন্দর্য কিন্তু এই আপার গ্রাম। শীতের শেষ বসন্তের শুরু, পলাশ ফুল দেখতে আপনাকে আসতেই হবে। এই পুরুলিয়ার উদ্দেশ্যে চলে এলাম এবং পলাশ ফুলের সময় চলে এসছে। এখন পুরুলিয়ায় পলাশ ফুল ফুটতে শুরু করেছে। সুপ্রভাত বন্ধুরা, পুরুলিয়ার অযোধ্যা থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে চড়িদা গ্রামে আছি, মানে অযোধ্যা পাহাড়ের টপ হিল থেকে 10 কিলোমিটার ভিতরে আমার এই পাশে চড়িদা গ্রাম, যেটা আপনারা মুখোশ গ্রাম নামে পরিচিত, আপনারা অনেকেই জানেন। তো এখানে একটা লজে ছিলাম, হোটেলে ছিলাম, শোভা লজ। সেই ব্যালকনি থেকেই যে সকালের মর্নিং ভিউটা আপনাদের একটু দেখায়। দেখুন মর্নিং ভিউটা কত সুন্দর লাগছে অযোধ্যা পাহাড়ে। তো আজ কিন্তু আমাদের এখানে পুরুলিয়ায় দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিন্তু সাইট সিনগুলো করব এবং অযোধ্যা পাহাড়ে যাব, টপ হিলে উঠব, পাখি পাহাড়ে যাব এবং যেসব দর্শনীয় স্থান আছে সেই সব জায়গায় যাব। তাছাড়াও আদিবাসী যে গ্রাম আছে ওই আদিবাসী গ্রামগুলো এক্সপ্লোর করব, ওখানে যাব, ওনাদের জীবন সংগ্রাম তুলে ধরব এবং তারপর আবার এই হোটেলে ফিরে আসব। তো এখান থেকে আমার যাত্রা আজকে শুরু। তো চলুন আস্তে আস্তে বেরিয়ে পড়ি, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। সকালবেলায় পৌঁছে গেলাম মুখোশ গ্রামে। তো যখন হোটেলে ছিলাম, হোটেলের ব্যালকনিতে এসেছিলাম, দেখি কিছু বাচ্চারা বা কিছু ছেলেরা ভোল্ট দিচ্ছে। মানে আমরা যেরকম মর্নিং ওয়ার্কে ব্যায়াম করি, ওরা কিন্তু ভোল্ট দিচ্ছিল। তো বিষয়টা কেমন একটা লাগলো, দেখতে চলে আসলাম। তো জিজ্ঞেস করলাম ওনাদের যে বিষয়টা কি। বললো যে শো নাচ হয়, সেটা কিন্তু প্র্যাকটিস করছে। এই মুহূর্তে মুখোশ গ্রামেই আছি, দেখুন এই হচ্ছে মুখোশ গ্রাম। তো এই মুখোশ গ্রাম একটা কিন্তু ভারতবর্ষের ঐতিহ্যবাহী গ্রাম। আর ছৌ নাচ হচ্ছে ভারতের একটা ঐতিহ্যবাহী নাচ এবং এই নাচে কিন্তু মুখোশ দরকার হয়। সেই মুখোশটাই কিন্তু এই গ্রামে তৈরি হয় বা এই গ্রামের মানুষজন তৈরি করে। তো ওনারা মুখোশটা কিভাবে তৈরি হয় ওগুলো দেখাবো এবং নাচটাও দেখাবে। তো চলুন ওই দেখি মুখোশ, এই যে মুখোশ আনতে বাহ, মুখোশ রাখা একদম দুটো তীব্র, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দেখি একটা মুখোশ দেখি, পরে দেখি। দেখুন এই হচ্ছে মুখোশ, এইটা পরেই কিন্তু নাচ করে। তো আমি একটু পরে দেখি মুখোশটা। একটু ধরো, তো মুখোশটা একটু পরে দেখি। দেখুন মুখোশটা পরলাম, কিন্তু দুটো ছিদ্র, মানে ছোট ছোট ছিদ্র ছাড়া কিছুই নেই। মানে কি বলবো, দুটো মানে ছোট্ট ছিদ্র, সেই ছিদ্র পরে মানে সেই ছিদ্র দিয়ে কিন্তু দেখি ছোট্ট ছোট্ট দুটো ছিদ্র হাতে হাতে বেড়ে দিচ্ছে। তো দেখুন আমি কিন্তু বাইরের কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আপনাকে দেখতে পাচ্ছি। এই পরে আপনারা নাচেন কিভাবে? ভালো আছে না? ওই নাচতে করো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার আপনি একটু খুলে দেন। হ্যাঁ খুলে দেন। তো মুখোশটা খুলে ফেললাম, আর দুটো ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়েই তো দেখা যাচ্ছে, তাছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না। আপনারা এইটা পরে কিভাবে নাচেন? হ্যাঁ, ওই ছেলে নাচবে, ওরা নাচবে এখন, তাই তো? নাচ দেখাবে। তো যাই হোক, দেখুন অনেক মুখোশ আছে। তো আপনারা কি এটা তো এখানেই তৈরি করেন? আচ্ছা আচ্ছা। আর এই মুখোশটা কি ছৌ নাচের জন্য ব্যবহার করা হয়? ছৌ নাচের জন্য।
বাহ, তো রেডি হচ্ছে, ওরা নাচবে। বাহ, থ্যাংক ইউ। তোমার নাম কি? আচ্ছা, তো আপনিও তো নাচতে পারেন? আপনি কতদিন ধরে নাচেন? নাচে 60-62। হ্যাঁ, 62 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনার যে বাবা বা আপনার দাদু, ওনারাও কি এই পেশার সাথে যুক্ত ছিল? ওরকমই করতেছিল আগে ওরা। এই সময় মানে ওনারাই ওই করতেন? মানে আপনাদের বংশ পরম্পরা এইভাবে চলে আসছে। এইভাবে, হ্যাঁ, হ্যাঁ। এবার আপনাদের যে ছেলে, তারপর নাতিপুতি, ওনারাও তো এই নাচতে পারে? হ্যাঁ। দেখছিলাম যে এই এই তো ছেলেগুলো নাচছে এখন। মানে এইটুকু বাচ্চা, তারা কিন্তু ওই ভোল খাচ্ছিল, নাচছিল, ওই যে না রেডি হচ্ছে। হ্যাঁ, ready হচ্ছে। তো বাহ, তো দেখুন ভালো লাগলো জিনিসটা দেখে। আর আপনাদের এই গ্রামে তো এইটা সম্পূর্ণ তৈরি হয়? হ্যাঁ, সম্পূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, এই গ্রামের এই সাইডটাই, তাই তো? হ্যাঁ, এখানে আমি সম্পূর্ণ তৈরি হয়। হ্যাঁ। আচ্ছা। দেখুন, ছৌ নাচের জন্য এই গ্রামে, মানে মুখোশ গ্রামে এসে ছৌ নাচের জন্য কিন্তু বাচ্চারা রেডি হয়ে যাচ্ছে, ওরা নাচবে এখন, মুখোশ পরে নাচবে। তো মুখোশটা তো আমি পরলাম, তো মুখোশ পরে নাচা কিন্তু খুব কষ্টকর। আর এই যে সব মুখোশ, আর এই ভাইটা কিন্তু পরিয়ে দিচ্ছে ড্রেসগুলো। খুব ভালো করেছো। মোটামুটি কত পরিবার আছে? পরিবার ধরুন 100 বেশি হবে, 150 পর্যন্ত। 150 পর্যন্ত আছে। কত বছর ধরে আছেন মোটামুটি? আমরা এই প্রথম যে এই সৃষ্টিটা হয়েছে ওইখান থেকে লেগে আছে পুরো সৃষ্টি থেকে, মানে অনেক বছর হয়ে গেল, তাই তো? আর এই যে ছৌ নৃত্যর সৃষ্টিটা এখান থেকেই হয়েছে। এখান থেকে প্রথম এখান থেকেই পুরুলিয়া হয়েছে। থেকে? পুরুলিয়া থেকে এখান থেকে। গ্রামটার নাম বলে দিন। গ্রামটার নাম চড়িদা গ্রাম থেকে। এবার খেতে চলে আসলাম সাউথ ইন্ডিয়ান খাবার। তো দেখুন, খুব সুন্দর বানিয়েছে। আর এর আগে ছিল ইডলি, তাই তো? ইডলি, এবার ধোসা খেয়ে তারপর হ্যাঁ, ওই যাই হোক খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আর আজকেও কিন্তু লং জার্নি হবে, ওই জন্য পেট পুরে খেয়ে নিচ্ছি। দুপুরে টাইম পাবো কিনা জানি না। কেমন বানিয়েছে বলো? ভালো বানিয়েছে। এবার আমি একটু খেয়ে দেখি। দারুণ। আর সাউথ ইন্ডিয়ান খাবার আমার এখন ভালো লাগে, আগে খেতে পারতাম না, কিন্তু এখন অভ্যাসটা হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই দোকান থেকে সাউথ ইন্ডিয়ান খাবার, তো ভালো লাগলো। এবার আমরা আমাদের গন্তব্যে রওনা দিয়ে দেবো। বাইক রেডি হচ্ছে, রাজাদা বাইক রেডি করছে। তো আর যেতে যেতে কথা বলবো। সুন্দর জায়গা। এই গ্রামটা কিন্তু আদিবাসী গ্রাম, গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা অতটা ভালো নয়। তো আমরা কিন্তু আপার ড্যামে যাচ্ছি। এবার আপার ড্যামে যেতে যেতে একটা জায়গা পড়লো। বাইকে গেলে এই একটা সুবিধা, মানে সব কিছু যেখানে ভালো দৃশ্য দেখা যায় সেখানেই কিন্তু থামা যায়। আর পাহাড়টা কিন্তু এই যে, আর এই নিচে কিন্তু লোয়ার ড্যাম। তো এই পাহাড়ের উঠতে গিয়ে মানে উপর থেকে কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, দেখো, অসম্ভব সুন্দর লাগছে, অসাধারণ। আর বাইক মানে সত্যি একটা অন্য অনুভূতি, এটা বলে বোঝাতে পারবো না। আর ফার্স্ট টাইম আমার কিন্তু এই পাহাড়ে বাইক নিয়ে, যদিও আমি চালাচ্ছি না, রাজুদা চালাচ্ছে, তো অনুভূতিটা সত্যি অসাধারণ। আর রাস্তাগুলো একবারে কী বলবো, মানে তেলের মতো, অসাধারণ লাগছে। দেখুন, যারা আদিবাসী আছে তারা কিন্তু এখানে এসে জ্বালানি পোড়ায়। তো এখানে আবার হাতি বেরিয়ে আসে সন্ধ্যার পরে, কিন্তু এই রোডে হাতি
পৌঁছে গেলাম আপার ড্যাম। তো অযোধ্যার পাহাড়ের একটা অন্যতম সৌন্দর্য কিন্তু এই আপার ড্যামের এই সাইডটা দেখুন, পাহাড়টা কত সুন্দর লাগছে। পাহাড় থেকে মানে এই আপার ড্যাম থেকে এই পাশের পাহাড়টা কত সুন্দর। আর ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমরা ছিলাম চড়িদা গ্রাম। আর এই পাশটা দেখাই, এই পাশটা কিন্তু একটা লেক, এই লেকে কিন্তু জল আছে, তার জলের কালারটা দেখুন, অসাধারণ কালার কিন্তু, ও অসাধারণ লাগছে, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। আর ওই যে ড্যাম, মানে উপরের যে ড্যামটা সেইটা কিন্তু ওই যে এখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কিন্তু প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে। আর এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করছে। তো আপনারাও করুন, আপনারাও যারা আসবেন পরবর্তীতে তারাও কিন্তু এখানে। খুবই ভালো, পাহাড় তো এমনি ভালো লাগে, তা এখানটার পরিবেশটা কত সুন্দর লাগছে সব থেকে আচ্ছা, বড় মানে কথা হচ্ছে এটাই। হ্যাঁ। আর কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কুরসুরা থানা থেকে। আচ্ছা কুরসুরা থানা আমাদের কেলেপাড়া পঞ্চায়েতে বাড়ি, আচ্ছা আচ্ছা। ফুলবাড়ি ফুলবাড়ি। তা এখানে এসে কেমন লাগছে, মানে এই যে অযোধ্যা পাহাড়, অযোধ্যা এইখানে যে পলাশের অযোধ্যা পাহাড় সত্যি মানে যেটা আমার খুব নিজস্ব মতামত, একদম দারুণ, ওয়েল অ্যান্ড গুড একদম। থ্যাংক ইউ। একটা দাদার সাথে দেখা হলো, কথা বললাম, ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। তো পাহাড় মানে পাহাড় প্রেম, পাহাড়ের সাথে যে পাহাড়ের সৌন্দর্যের যে প্রেমে পড়া সম্পর্ক, একটা যে আমাদের মনের বা আত্মার যে টান, যারা পাহাড় ভালোবাসে অবশ্যই কিন্তু তারা পাহাড়ের দিকে চলে আসে। তো এই তারপরে ওয়েদারটা ওয়েদারও অসাধারণ ওয়েদার, মানে শীতও নেই মানে গরম নেই, এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না। অনেক সময় ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এতটাই ভালো লাগছে। ভালো লাগলো। হ্যাঁ, এই টাইমে অত কম বলা যাবে না। এই যে পলাশ ফুল, হ্যাঁ যখন ফুল অনেক ফুটে, হ্যাঁ। ওই টাইমও লোকজনের ভিড়। আচ্ছা, তা কোন মানে এই সকাল থেকে কোন সময়ের মধ্যে বেশি পর্যটক এখানে আসে? সকাল টাইমে বিশেষ করে আসে, মানে এই হ্যাঁ, জায়গার যে মনোরম দৃশ্যটা সব থেকে কোন টাইমটাই ভালো লাগে, মানে সানসেট না সকাল হ্যাঁ এবং বিকাল, তো এই সকাল এবং দুটোটাই। বিকাল, তাই তো। না হলে রোদ অনেক লাগবে আচ্ছা। এর মধ্যে। ঠিক আছে, ভালো লাগলো, ভালো থাকে। দেখুন এখানে ড্রোন উড়ানো হচ্ছে। হাওয়ার মধ্যেও আমরা চলো উড়িয়ে তোমাদের দেখাচ্ছি। এবার আমাদের হাওয়া বেশ ভালোই রয়েছে, তারপর তো যদি ওরে ঠিকঠাক মতো বেড়েই যাবে। জয়স্টিক লাগাচ্ছি এখনো, লেগেছি ভাই জয়স্টিক লাগাতে। এদিকে ড্রোন এখানে আমাদের এ হচ্ছে আমাদের ঠিক আছে ঠিক আছে। হাই হাই হাই, ক্যামেরা শেকি হয়ে যাবে। আমাদের ফ্রেন্ড হাই করে দাও। হাই, তুমি হ্যালো, আসবে এসে আমি 249 যাও। এবার উপরে ওখানে যাই। আপার ড্যামে অনেকটা টাইম কাটালাম, খুব সুন্দর লাগলো। আপার ড্যাম থেকে এবার এক্সিট হয়ে যাচ্ছি, অনেকটা সময় কাটালাম। তো জায়গাটা সত্যি অপরূপ সুন্দর, অসম্ভব সুন্দর যেটাকে বলবো। আর এদিকে কিন্তু পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে, আর এদিকে জলটা দেখুন কত ব্লু। দেখুন এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছে, কারণ যারা আসে এখানে বা যেসব পর্যটক আসে তারা কিন্তু এই জিনিস কিনে নিয়ে যায়। আর আমরা কিন্তু এই আপারটাউন ছাড়িয়ে এবার একটা গ্রামের দিকে এসেছি। গ্রামটা কিন্তু আরও উপরে। ওয়েলকাম টু বাবনি ফলস বা বাবনি ঝর্ণায় স্বাগতম। তো দেখুন এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে, সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। মায়ের আংটি আসলে খেতে মনে বাবনি ফলসের ঝর্ণার যে আওয়াজ, সেই জলের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে দেখুন। আর এই যে সেতু, মানে কাঠের সেতু পার হয়ে কিন্তু এবার আমাদের ওই পাশে যেতে হবে। দেখুন পুরোটাই কাঠের। আর এই যে কাঠের যে এই যে বাঁশের যে সেতু, পুরোটাই বাঁশ দিয়ে করা। এই বাঁশের সেতু পেরিয়ে কিন্তু আমাদের ওই পাশে যেতে হবে। ওই দেখুন বাবনি ফলসের সৌন্দর্যটা উপভোগ করতে গেলে অনেক সিঁড়ি, মানে অনেকটাই সিঁড়ি কিন্তু
ভেঙে নিচে নামতে হবে। দেখুন কোনো অসুবিধায় পড়েছে। ঝর্ণা জল পড়ছে ওইটাই আর কি। দেখতে ভালো একটু সময় লাগবে, কষ্ট হবে। আর দেখুন খেজুরির পাতা দিয়ে তৈরি হচ্ছে, কত সুন্দর হাতের নিপুণ কাজ। তো মাত্র 50 টাকায়, তাই তো দাদা? আর আমাদের কিন্তু এই সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। হ্যাঁ অবশ্যই নামবো, অনেকটাই সিঁড়ি ভাঙতে হবে। দেখুন তো এখান থেকে কিন্তু জলটা খুব সুন্দর লাগছে বামনি ফলসে। আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, মনোরম। তো কাকু কেমন লাগছে এখানে? খুব সুন্দর লাগছে। তা আপনি নিচে গেছিলেন, হ্যাঁ দেখেছেন? হ্যাঁ, তো ওঠার সময় একটু কষ্ট, তাই তো? ওঠার সময় খুব কষ্ট, অনেক লোক বসে আছে। ও মানে উঠতে গিয়ে কতটা নিচে নামতে হয়? আমার মনে হয় টোটালে 1 কিলোমিটার হবে। ও মানে এইভাবে ঘুরে হ্যাঁ, ঘুরে। 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি হাঁপিয়ে গেছেন তাই তো? একটু রেস্ট নিয়ে নিন। হ্যাঁ, ঠিক। তো দেখুন বামনি ফলসে নামতে গেলে কিন্তু খুব সাবধানতা নিয়ে নামতে হবে, খুব আস্তে আস্তে নামতে হবে। অনেকটা পথ কিন্তু প্রায় বোঝা যাবে না। হ্যাঁ মানে বোঝা যাবে না, কিন্তু যখন নামার সময় কোনো অসুবিধা হবে না, কিন্তু ওঠার সময় কষ্ট হবে। তুমি দেখতে পাবো প্রচুর লোক বসে বসে। দেখুন বয়স্ক যারা আছে তারা কিন্তু একটু দেখে শুনে নামবেন। আর আমি শর্টকাট পথ অবলম্বন করছি, মানে শর্টকাটে, তো একটু ওই জন্য রিস্ক নিয়ে যেতে হবে। তো দেখুন কিভাবে যাচ্ছি, এখান থেকে কিন্তু দারুণ দেখা যাচ্ছে ঝর্ণাটা। দেখুন সবাই কিন্তু এই ঝর্ণাটা উপভোগ করছে এখানে দাঁড়িয়ে। অসাধারণ, দারুণ জায়গা। তো ফাইনালি পৌঁছে গেলাম বামনি ফলসে। তো এখানে আসা কিন্তু খুব চাপের, মানে খুব কষ্টের, তবুও কষ্ট হলেও যা অপরূপ সুন্দর লেগেছে, খুব সুন্দর। দেখুন অসাধারণ লাগছে। ওয়াও, দারুণ দারুণ। অযোধ্যায় আসলে ওয়াটারফলস না দেখে কিন্তু যাবেন না। এই যে বামনি ওয়াটারফলসে আছি এখন, তো এখানে এত সুন্দর অপরূপ দৃশ্য, অসাধারণ লাগছে। আর এই যে ঝর্ণাটা যে জল পড়ছে, এই জলটা কিন্তু নিচে হয়ে একবার একটা লেক তৈরি হয়েছে, ওই লেকের ওখানে চলে যাচ্ছে। তো অসাধারণ লাগছে। তো গাইজ এখানে একটা কথা বলবো, বামনি ফলসে নিচে নামতে যতটা সহজ, উপরে উঠতে কিন্তু ততটাই কঠিন। তো আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন। আর আমি নিচে নেমে গেছিলাম ওইখানটায়, আর এইদিকে কিন্তু লেক, তো হাঁপতে গেছি। এবার আস্তে আস্তে আমি উপরে উঠতে হবে, মানে উপরে ওঠাটাই কঠিন, নিচে নামা তো কোনো ব্যাপার না। তো চলুন, দেখুন আমি কিন্তু শর্টকাট ধরেছি, আর যদি সিঁড়ি বেয়ে নামতে হতো অনেকটাই নিচে নামতে হতো। দেখুন নিচে থেকে উপরে উঠতে অনেকে হাঁপিয়ে গেছে, বসেও রয়েছে অনেকে। আনন্দ করব গান করে আমরা, যাতে মেয়ে ছেলেদের যাতে আমরা বিবাহ, যাতে যে বিবাহটা যার হচ্ছে ও যাতে আনন্দ পায়, দুঃখ যাতে না পায়, ভালোভাবে বিবাহটা হয় ওর, যাতে ও যাতে ভবিষ্যৎ মানে ওর স্বামীর সাথে, যাতে ওর স্ত্রীর সাথে যে ভবিষ্যৎ যাতে ওর ভালো থাকে। এবার হচ্ছে বিয়ের সময় যাতে আনন্দ পায় পাক, হ্যাঁ, বিয়ের পরে যা দুঃখ পায় পাক, নাকি তার ব্যাপার? বিয়ের পরে যাতে দুঃখ না হয় স্বামীর সাথে, মানে ভালোভাবে জীবনযাপন যাতে ওরা কাটাতে পারে। বাবু গোটা দিত বাবু গোটা দিত জাগা তুমি বাবু বগা গো হারি জামা বগা গো হারি জামা তো তুই দিকে গোলা গেলে বেগা তো তুই দিকে গোলা গেলে বেগা
বামনি ফলসটা আপনাদের দেখালাম। তো কেমন লাগলো এই ফলসটা এবং এই ফলসের অভিজ্ঞতা আমি একটু শেয়ার করলাম যে নামতে খুবই সুন্দর কিন্তু উঠতে খুবই কষ্ট। তবে সৌন্দর্য জিনিস উপভোগ করতে গেলে একটু খাটনি করতেই হবে, কষ্ট করতেই হবে। তো যাই হোক, এবার নেক্সট আমাদের যে ডেস্টিনেশন আছে তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো সঙ্গে থাকুন বন্ধুরা। সুইসাইড পয়েন্ট যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি এবং আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে, তাই গাড়ি কিন্তু জোরে চালাতে হচ্ছে এবং ওই পথটাও কিন্তু অনেক রিস্কের, কারণ যে কোনো সময় হাতি বেরিয়ে যায়। আর ওখানে জনবহুল এলাকা না, খুব অল্প সংখ্যক মানুষের আনাগোনা। তো যাই হোক, অনেকটা পথ জার্নি করবো, আবার যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা, এতক্ষণ জার্নি করে এসে এই সুইসাইড পয়েন্টে এসে পৌঁছালাম। তো এখানে একটা রুল আছে, যদি সুইসাইড পয়েন্টে যেতে হয় তাহলে কিন্তু নাম এন্ট্রি করে যেতে হয়। তো কারণটা কি একটু দাদা বলে দাও। সুইসাইড পয়েন্টে তোমরা যদি নাম এন্ট্রি করে না যাও তাহলে যে লাশ ঘুম হয়ে যাবে সেটা তোকে খবরই পাবে না। আর তোমরা যদি এখানে নাম নথিভুক্ত করে যাও তাহলে অন্তত বুঝতে পারবে যে লাশটা কোথায় গেছে, সুইসাইড পয়েন্টে এসে লাশটা ভানিশ হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের রাজেশদার নাম এন্ট্রি করছে আমাদের। সুইসাইডটা নিশ্চয়ই কেউ করেছে না, করতো নাহলে তো সুইসাইড নাম এখান হবে থেকে না। কেউ না কেউ তো পড়েছে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে চলে এসেছি সুইসাইড পয়েন্টে। কেউ কি সুইসাইড করেছিল আদৌ? আমরা জানি না। মানে তোমরা জানো না? ও এখানে কেউ এরকম ব্যাপার নেই যে কেউ সুইসাইড করেছিল? না, এত লোক আসছেন বাপ, করবো তো কেউ কোনো করেনি, মানে তাহলে আমরাই প্রথম করবো, তাই তো? না না, তোমরা কি তো করবে বাপ, তোমরাও নাই করবে। আমরা তো ভাবলাম এখানে হয়তো কেউ সুইসাইড করেছে, তার জন্য এখানে নামটা হয়েছে সুইসাইড। ওর পড়লে আর উঠতে পারবেন না বাবা, সেই ও হতে। দিদা, আমারে বিয়ে করবা? হ্যাঁ, আমারে বিয়ে করবা? তোমার তো চলো, কি তোমার নিয়ে যাবো, বুড়া লোক বিয়ে করে। বাবা, আমি কি বুড়ো তাই কি হয়েছে? ও, বুড়ো তো কি হয়েছে, তুমি বুড়া বিয়ে করে নিয়ে লোক, যাবো বুড়া তোমার। লোক, দেখছো না হাত ভাঙা, কি কাম করে দিব। তো যাই হোক, সুইসাইড পয়েন্টের একটু নিচের দিকে যাব আর ওখানে দেখবো। তো খুব সাবধানে নিচে নামতে হবে, সুইসাইড পয়েন্টে যেতে গেলে খুব সাবধানে নিচে নামতে হবে। সুইসাইড পয়েন্টে যেতে গেলে একটু কষ্ট করতেই হবে, কারণ এই জায়গাটা অনেক রিস্কি আর অনেক পথ অতিক্রম এবং অনেক রিস্কি পথ অতিক্রম করে এবড়ো খেবড়ো যে ধাপ অতিক্রম করে উপরে উঠতে হবে। তো দেখুন রাস্তাটা। তো সবার ক্ষেত্রে কিন্তু এই সুইসাইড পয়েন্টে পৌঁছানোটা একটু কষ্টকর ব্যাপার। তো আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে উপরে উঠতে, তবুও চলুন যাই, দেখে আসি জায়গাটা। এখন অনেক উচ্চতায় উঠে গেছি, তো সত্যি ওঠাটাই কষ্টকর ব্যাপার। আর যাই সামনের দিকে যাই। অনেকের কাছে জানতে চাইলাম যে এখানে কেউ সুইসাইড করেছে কিনা, কিন্তু কেউ বলছে না, সবাই কিন্তু বিষয়টাকে স্কিপ করে যাচ্ছে, কেউ কিন্তু বলছে না। সে ফাইনালি পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্ট। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব অপরূপ একটা পরিবেশ, খুব মনোরম পরিবেশ, নিস্তব্ধ পরিবেশ। তো এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। ওইখান থেকে সুইসাইড করেছে কিনা তো কেউ জানে না, অনেকের কাছে জিজ্ঞেস করলাম, তো ওই বিষয়টা স্কিপ করে গেল। তবে এই জায়গাটা কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ। দেখুন, যে কোনো দিক থেকে ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। আর এই পাশে রয়েছে একটা পাহাড়, আর সামনে রয়েছে বেশ পাহাড়, অনেকগুলোই পাহাড়। তো আর এই যে পয়েন্টটা, মানে এই জায়গাটা, এখান থেকে যে নিচে একটা লেক, এই লেকটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখুন,
তবে বন্ধুরা সুন্দর একটা জায়গা এবং সুন্দর প্রাকৃতিক একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছি। যদিও একটা সুইসাইড পয়েন্ট, তো কেন সুইসাইড পয়েন্ট সেটা বলতে পারবো না, এত সুন্দর একটা জায়গা কোনো সুইসাইড পয়েন্ট হয়। তো যাই হোক, এবার আমাদের নেক্সট গন্তব্য রাজেশ দা বলবে। কোথায়? জিলিং সেরেং। নেক্সট গন্তব্য জিলিং সেরেং, ওখান থেকে খয়রাবেড়া ড্যাম, তারপরে চরিদা। চলো তাহলে। তবে বন্ধুরা আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ থাকলে অনেক দূর যেতে পারবো। এত সুন্দর সুন্দর, যদিও কষ্ট হলো, মানে প্রতিবন্ধী মানুষ অনেক কষ্ট করে এত পাহাড় টেক করতে হয়, তবু আপনাদের ভালোবাসায় সেই জায়গায় পৌঁছে যায়। তবে আশা করি এভাবেই সবসময় পাশে থাকবেন। আমরা সুইসাইড পয়েন্টটা দেখলাম, দেখে এবার সেই দুর্গম পথ দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি। তো প্রশ্ন একটাই, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, এত সুন্দর মায়াবী জায়গায় সুইসাইড পয়েন্ট কেন নাম হলো, কেন এত সুন্দর জায়গা সুইসাইড করলো কে? তো চলুন এবার এখান থেকে জিলিং সেরিং যাব। তো যেতে অনেক টাইম লাগবে, আর পাহাড়ি পথ চলে সেভাবে বাইক জোরে চালানোও যাচ্ছে না। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। সুইসাইড পয়েন্ট থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা যে ড্যামটা দেখছিলাম ওই ড্যামের দিকে এগোচ্ছি। তো ওখান থেকে যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছিলো, সেই ভিউটা দেখতে দেখতে আবার যাবো। ওটা দেখা যাচ্ছিলো মানে ওই সুইসাইড পয়েন্ট থেকে সেদিকে পাল্টিয়ে যাবো এবং সুন্দর দেখতে দেখতে যাবো। আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাতে যাবো, আর ওটা কিন্তু সুইসাইড পয়েন্ট। আর রাস্তাটা দেখুন সুন্দরভাবে স্মুথলি নিচে নেমে যাচ্ছে। এবার জিলিং সেরিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, যেটা মালতী মুর্মুর যে স্কুলটা আছে সেই গ্রামে যাবো। কিন্তু এই যে পথ, এই পথ কিন্তু একটু ভয়ানক পথ, যে কোনো সময় হাতি বেরিয়ে আসতে পারে। তো যাই হোক, আমাদের একটু জোরে চালাতে হবে। আর আমরা পাহাড়ের উপরে উঠছি, তো খুব সাবধানে উঠতে হবে। আর রাস্তাটা খুব ভালো, মানে খুব খারাপ। তো দেখুন ওই পাহাড় থেকে কিন্তু আমরা এবার এই পাহাড়ে চলে যাচ্ছি। আমরা যে পথ দেখতে পাচ্ছ ওই রাস্তাটা ঘুরে এসেছি। এই মুহূর্তে পৌঁছে গেলাম জিলিং সেরেং গ্রামে। তো এটা পুরুলিয়ার একবারে অযোধ্যা পাহাড়ের টপে অবস্থিত। তো যে দুর্গম পথ পেরিয়ে এলাম, এই জিলিং সেরিং গ্রামে আসতে গেলে যে দুর্গম পথ পেরোতে হয়। জিলিং সেরিং গ্রামটা আপনারা অনেকেই জানেন। তো এই গ্রামে একজন মহিলা, ভদ্র মহিলা মালতী মুর্মু, ওনার একটা স্কুল আছে। ওই স্কুলটা উনি কিন্তু একবার বিনা খরচায় চালায়। সেখানে একটা মাসিমার সাথে কথা হয়েছিল, লকডাউন থেকে কিন্তু বিনা পয়সায় স্কুলটা উনি চালাচ্ছেন। মানে এই গ্রামটা কিন্তু আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং যে স্কুলটা আছে সেই স্কুলটাও দেখাবো। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। দেখুন জিলিং সেরিং গ্রামের যে বাড়ি ঘরদোর আছে, এই গ্রামে যারা বসবাস করে তাদের যে কত কঠিন জীবন। পুরুলিয়ার অন্যতম আকর্ষণ হলো মুখোশ গ্রাম। তো আমরা মুখোশ গ্রামে এসে পৌঁছালাম রাত্রেবেলা। সকালে বেরিয়েছি এবং সারাদিন বিভিন্ন স্পটে গেছি এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেগুলো ক্যামেরাবন্দি করেছি। এবং মুখোশ গ্রাম আস্তে আস্তে কিন্তু আমাদের রাত হয়ে গেল। এগুলা মানে রাত্রেবেলা নিয়ন আলোতে মুখোশ গ্রামের যে চিত্র সেটা কিন্তু ভিন্ন। তো এই চিত্রটাই কিন্তু আজকে তুলে ধরবো আমার এই ব্লগের মাধ্যমে। তো চলুন মুখোশ গ্রামে যাই এবং মুখোশ গ্রামের যে চিত্রগুলো আছে সেগুলো তুলে ধরি। সকালে কিন্তু দেখিয়েছিলাম মুখোশ নাচ, এখন দেখাবো মুখোশ তৈরি করা। এই যে এক দাদাভাই মুখোশ তৈরি করছে, নিপুণ কাজ। কত রকম মুখোশ আছে দেখুন, বাহ। তো পরবর্তী দোকানে যাব এবং সেই দোকানে দেখুন মুখোশ তৈরি করছে, রাখা আছে এখানে। হ্যাঁ, মুখোশের বিভিন্ন জিনিসপত্র কিন্তু রাখা আছে। আর ওই দেখুন কত সুন্দর সুন্দর মুখোশ তৈরি করেছে। ছোট বড় বিভিন্ন রঙের মুখোশ রয়েছে, সুন্দর লাগছে। চলো চলো আসো। কি কোনটা নিবি? আমি তো ওইটাই নেবো যেটা মুখ করলো। ঠিক আছে।